নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। নো ভোট টু বিজেপি এই স্লোগানটা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল। মূলত এই স্লোগানটা দিয়েছিলেন বামপন্থীরা। তারা যে সবাই সিপিএম, সিপিআই, আরএসপির সমর্থক তা নয়, কিন্তু তারা মননে বামপন্থী, আবার কেউ কেউ সিপিএম এর সঙ্গে পরোক্ষভাবে যুক্তও ছিলেন। তারা মনে করেছিলেন যে বিজেপির রাজনৈতিক আগ্রাসন ঠেকাতে হবে, বামেরা ক্ষয়িষ্ণু, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আগ্রাসনকে ঠেকাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচারের সুফল লাভ করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃতও করেছিলেন। অন্যতম হলেন প্রাক্তন আমলা জহর সরকার, তাকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, তখন জহর সরকারের বিবেক কেঁদে উঠেছিল। খবরের কাগজে বলেছিলেন, টিভি চ্যানেলে বলেছিলেন, ভাবতেও পারছি না, বাড়ির লোক বলছে কেন তুমি রাজনীতি এলে। দিব্যি আছেন জহর সরকার, কিন্তু কলাটা মূলোটা নিয়ে মাঝে মধ্যে প্রবন্ধ লিখে মোদী সরকারের মুন্ডপাত করে এখন ভুলে গেছেন তার বাড়ির লোকটাকে যে পরামর্শটা দিয়েছিল রাজনীতি করার দরকার নেই। আসলে এই ধরনের মানুষ অত্যন্ত লোভী প্রকৃতির। তো এবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনকে প্রতিহত করতেই নো ভোট টু মমতা ক্যাম্পেইন চালু করেছেন শুভেন্দু অধিকারী, এবং সেটা আস্তে আস্তে কারেন্সি পাচ্ছে। এবং শুভেন্দু একই সঙ্গে বাম কংগ্রেসকেও বিদ্ধ করেছেন। একটা মজার বিষয় দেখুন, কেরালার ওয়েনারে রাহুল গান্ধী মনোনয়ন জমা দিলেন, প্রিয়াঙ্কা ছিলেন। রাহুল বলেছেন দিল্লিতে মোদী সরকারের কেরলের সিপিএম সরকার কার্যত সমার্থক, দুজনকেই গণতান্ত্রিক পদ্ধতিতে ঝেঁটিয়ে বিদায় করলেই তবে দেশের মঙ্গল, কেরালার মঙ্গল। এবং কেরালার নরেন্দ্র মোদী হিসাবে পিনরাই বিজয়নকে চিহ্নিত করেছেন। আবার সিপিএম বলছে রাহুল গান্ধী বিজেপির হাত শক্ত করার জন্যই কেরালা থেকে লড়ছেন, তার উচিত উত্তরপ্রদেশে গিয়ে লড়া বা নিজের পক্ষে কর্ণাটকে গিয়ে লড়া। এরা আবার ইন্ডিজোটের শরিক, ঘটা করে ইন্ডিজোটের বৈঠকে থাকে, কানে কানে কথা বলে, ফটো সেশন হয়। মমতা তো অভিযোগই করে ফেলেছিলেন যে চুরির কথায় রাহুল উঠছে বসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 সকালে রাহুলের বাড়িতে চলে গিয়ে বলেছিলেন যে প্লিজ বাম সঙ্গ ত্যাগ করুন। আবার রাহুল চুরির সঙ্গে যতটা কমফর্টেবল ফিল করেন, অন্যদের সঙ্গে করেন না। আবার সেই রাহুলই ওয়েনারে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার বামেরা একটু ঢিলে ঢালা ভাব দেখিয়েছিল, এবার কিন্তু তারা অ্যানি রাজাকে প্রার্থী করেছে। বিজেপিও তাদের রাজ্য সভাপতি ভূমিপুত্র সুরেন্দ্রনকে প্রার্থী করেছে। রাহুলকে একটু ঘাম জড়াতে হবে, তার জেতারই আমার মনে কোনো সংশয় নেই। বামেরা বুঝতে পারছে যে রাহুল কেরালায় প্রার্থী হলে কংগ্রেসের পাল্লাটা হাওয়া লাগবে, কারণ গতবার 20টা লোকসভা কেন্দ্রের মধ্যে কেরালায় 19টাতে কংগ্রেস তার সহযোগিতা দিয়েছিল, বামেদের শিকেতে কেবল আলাপুজা কেন্দ্রটি জুড়েছিল। এবার বামেরা আসন বাড়াতে মরিয়া। সিপিএম এর মাত্র 3 জন লোকসভা সদস্য আছে এখন, 2 জন তামিলনাড়ু থেকে, 1 জন কেরালা থেকে। তাহলে বামের সঙ্গে কংগ্রেসের সংঘাত তীব্র হবে। আবার এরাই ইন্ডিজোটের শরিক, একসঙ্গে হাত মেলাচ্ছে। দেখুন কি হাত বাম কংগ্রেস এখানে মিলিয়েছে, খুব সন্দেহ আছে, কারণ কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কংগ্রেসের লোকজন বলছে বামেদের ভোট দিও না, সিপিএম এর লোকজন সেই অর্থে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নামেননি। মোহাম্মদ সেলিম সুবিধা মতো মুর্শিদাবাদে গিয়ে প্রার্থী হয়েছেন, সংখ্যালঘু ভোটার সেখানে বেশি, পাশেই অধীর চৌধুরী বহরমপুর, সেখানে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। শুধু নিজে জেতবার জন্য তারা কিন্তু এই সমঝোতা করেছেন। যেই ভোট বেরিয়ে যাবে দেখবেন যৌথ আন্দোলন নেই, যৌথ কর্মসূচি নেই, যে যার নিজের তালে চলছে। আচ্ছা, সিপিএম সাকুল্যে কতটা কেন্দ্রে লড়ছে? বামপন্থীরা ধরুন সব মিলিয়ে পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরা, অন্যান্য রাজ্য মিলিয়ে কত হবে? 55।
আমি কিন্তু এটা আন্দাজে বললাম, এর বেশি হবে না, হলেও 4-5টা বেশি হবে, কম হতে পারে। তৃণমূল কটা লড়ছে? 45টা। তাহলে 45টা আসনে একটা দল লড়ছে আর 55 আসনে বামপন্থীরা লড়ছে। এরা বলছে আমরা মোদিজির বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রের সরকার বদল করব। এইখানেই শুভেন্দু বলছেন যে নো ভোট টু মমতা। প্রথম কথাটা রাজ্যের নির্বাচন নয়, এটা দেশের নির্বাচন। সর্বভারতীয় স্তরে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা? দেশের মানুষ তো মোটামুটি মনস্থির করে নিয়েছেন যে 397টা আসন দিয়ে তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসবেন। 397 অ্যালায়েন্স নিয়ে, এটা আমার ধারণা, পরে এর বিস্তারিত ব্যাখ্যা দেবো, আমি ফিগারটা আপনাদের বলে রাখলাম। ধরুন 397 হলো না, হলো ধরুন 370। ক্ষমতায় যে নরেন্দ্র মোদী আসছেন এটা নিয়ে অতি বড় মোদী বিরোধীর কিছু বলার নেই, তারা জানেন, দেয়াল লিখন পড়তে পেরেছেন। সেখানেই শুভেন্দু বলছেন যে নো ভোট টু মমতা, এরা তো সরকার করবে না, এদের এক একজন সাংসদ গিয়ে সংসদে বিশৃঙ্খলা করবেন, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেবেন, ঘোট পাকাবেন, রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে। এর থেকে বরং দেশের মানুষ যে রায় দিতে চলেছেন সেই রায়ও যাতে বাংলার মানুষের রায়ে প্রতিফলিত হয় সেটা শুভেন্দু এনশিওর করতে চেয়েছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ কংগ্রেস ছন্ন ছাড়া সব থেকে খারাপ ফলাফল তারা করতে চলেছে, মার্ক মাই ওয়ার্ড, কংগ্রেসের ইতিহাসে। তৃণমূলের অবস্থা ততই বছর, বামেদের হয়তো আগের বারের থেকে কয়েকটা বাড়বে, কেরালায় তারা একটু ভালো ফল করতে পারে। এই জন্যই তারা রাহুল গান্ধীকে বলছেন তুমি কেন কেরালায় এসে প্রতিদ্বন্দ্বিতা করছো। তাহলে এই সব দলগুলো বিজেপির বিরোধিতায় নেমেছে, এদের ক্রেডিবিলিটি কি? তৃণমূলের ক্রেডিবিলিটি কি? এতটাই প্যারোকিয়াল ওদের চিন্তা ভাবনা যে আসানসোলের ওপারে যে ভারতবর্ষ সে সম্পর্কে তৃণমূলের কোনো নীতিই নেই। আপনি জিজ্ঞেস করুন তৃণমূলের কোনো কর্মী সমর্থক নেতাকে, আপনাদের বিদেশ নীতি কি, আপনাদের আর্থিক নীতি কি, আপনাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা কি, বলতে পারবে না। একটা নীতি আছে, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। সম্পদগুলো দেখুন না, অনুব্রত, শাহজাহান, বালু, মানিক, পার্থ, কিছু আমলা, জীবন কৃষ্ণ, আরো অনেক আছে। একজন তো প্রায় 1 ডজন বার তলব পেয়ে যাননি। তাহলে এরা হচ্ছে সম্পদ। এদের আদর্শ কি, ফিলোসফি কি? যে যতদিন ক্ষমতায় আছি 5 পুরুষের জন্য গুছিয়ে নেব। তাই এদের কাছ থেকে আপনি সর্বভারতীয় প্রেক্ষিত, ভারতের মর্যাদা, ভারতের বিদেশ নীতি, অভ্যন্তরীণ নীতি, পরিকাঠামোয় কি করে উন্নতি করা যায় এই সম্পর্কে কোনো ধারণাই পাবেন না। তাহলে এদেরকে ভোট দেওয়া মানে লোকসভা নির্বাচনে আপনার ভোটটা নষ্ট করা, এটাই শুভেন্দু বলতে চেয়েছে। কারণ এরা ক্ষমতার ত্রিসীমানাতে আসবে না। যারা ক্ষমতায় আসবে সেই দলের সাংসদ সংখ্যা যদি বাড়ে তাতে আখেরে পশ্চিমবঙ্গের লাভ। এবারে 2-3 জন কেন্দ্রীয় মন্ত্রী পেতে পারি আমরা। আগের বার আমরা প্রতিমন্ত্রী পেয়েছিলাম, অনেক কথা বলেছিলেন। এবার তাদের মধ্যে অনেকে পুনরায় নির্বাচিত হবেন, যাদেরকে প্রতিমন্ত্রী করা হয়েছিল তাহলে প্রথমবারের সাংসদ, এবার তাদের অনেকেই দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হবেন। অভিজিৎ বাবুর মতো ব্যক্তিত্ব তমলুক থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আপনাদের প্রত্যেকটা ভোটটা মূল্যবান। কংগ্রেস অধিকাংশ আসনে জামানত রাখতে পারবে না, বামপন্থীদেরও তাই। যেখানে মুসলমান মানুষের সংখ্যা বেশি সেখানে এই দুটো দল কিছুটা সুবিধা করতে পারবে। অর্থাৎ কাদের ভোট পাচ্ছে কংগ্রেস আর বাম সেটাও কিন্তু মানুষ বুঝছে, এবং সেই জন্যই সেলিম উত্তর কলকাতা ছেড়ে চলে গেছেন ওখানে, আর উত্তর কলকাতায় অসুদীপর প্রদীপ ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে। তাহলে যাদের অস্তিত্ব নেই তাদেরকে পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিয়ে কি করবেন? বরঞ্চ নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য তাদের ভোট দেওয়া উচিত
বিজেপির প্রতীক, এটাই বলছেন শুভেন্দু। এবং তার যে ওই নো ভোট টু বিজেপির পাল্টা ন্যারেটিভ, নো ভোট টু মমতা, এটা কারেন্সি পাচ্ছে। কারণ স্বাধীনতাত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় অর্থনৈতিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। র্যাম্প্যান্ট করাপশন, সেই করাপশন থেকে বাঁচতে কেন্দ্রীয় বঞ্চনার ধুয়ো তুলছে। ছোটবাবু বলছেন প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। উনি কে? উনি কে? টবে লাগানো গাছ ফটফট 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 করছে, ২৫০০ পুলিশ নিয়ে ঘোরে। টবে লাগানো গাছ শব্দবন্ধটা প্রশান্ত কিশোরে। উনি বলবেন আর প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করবেন? ওনার একমাত্র পরিচয় উনি পিসির ভাইপো। দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষ। ব্যাস, আর কোনো তার গুণাবলী নেই। আর ওরকম কথা ইংরেজি মিডিয়ামে পড়া ক্লাস 10 পাস যে কোনো ছেলে মেয়ে বলতে পারে। ওর কথার কি গুরুত্ব আছে? বরঞ্চ তো শ্বেতপত্র প্রকাশ করতে হবে কত টাকা লুট হয়েছে আবাস যোজনায় ১০০ দিনের কাজে, হাজার কোটি টাকা। সেই টাকাগুলোকে উদ্ধার করো, অপরাধীদের জেলে ভরো। উদ্ধার করা টাকা দিয়েই মজুরির টাকা আবাস যোজনার কাজ করা যাবে। বিজিপিএস হয়েছে না, কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, একটা শ্বেতপত্র প্রকাশ করার কথা হয়েছিল। 5 মাস তো হয়ে গেল, কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 12 বছরে একটা কারখানা উদ্বোধন করেছেন, বলার মতো কারখানা? হ্যাঁ, ছোটখাটো একটা করেছেন, এক্সটেনশন প্রজেক্ট করেছেন, কিছুই করেন। তাহলে এর বিরুদ্ধে মানুষ যাতে রায় দেয়, সেই জন্যই শুভেন্দুর নো ভোট টু মমতা ক্যাম্পেইন। যত দিন যাচ্ছে সেই ক্যাম্পেইন ততই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে।